নমস্কার বন্ধুরা, আজকে তোমাদের পলিটির ওপর 50টা কোশ্চেন করাবো, এমসিকিউ। ঠিক আছে, তার মাঝে মাঝে কিছু এক্সপ্লেনেশন দেওয়ার চেষ্টা করব। আর এই এমসিকিউগুলো তোমাদের আপকামিং যে কোনো গভর্নমেন্ট এক্সাম, ধরো এই যে রিসেন্ট এখন ফুড এসআই আছে, তারপর ক্লার্কশিপ, তারপর এই মিসলেনিয়াস, ডব্লিউবিসিএস বা সিজিএল, সিএইচএসএল, যে কোনো বড় থেকে ছোট মানে সব রকম লেভেলের পরীক্ষার কোশ্চেনকে মাথায় রেখে সেটটা করেছি। ঠিক আছে, দেখো কোশ্চেনগুলো, আশা করি ভালো লাগবে তোমাদের। ঠিক আছে, চলো শুরু করি। প্রথম কোশ্চেন কি বলেছে? দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ক্লোজলি ফলোজ দ্য কনস্টিটিউশনাল সিস্টেম অফ, বলেছে ভারতীয় সংবিধান কোন দেশের কনস্টিটিউশনাল সিস্টেমকে ভালোভাবে ফলো করে। ঠিক আছে, এখানে অপশান কি আছে? ইউএসএ। ঠিক আছে, আমরা জানি কি ইউএসএর কনস্টিটিউশন ফেডারেশন, ইউএস ফেডারেশন, যেখানে ইউএসএর সমস্ত স্টেটগুলো নিজেদেরকে ইউনাইটেড করে একটা পুরো ইউএসএ স্টেটটাকে গঠন করেছে। ঠিক আছে, আচ্ছা, ইউকের ক্ষেত্রে মানে যেটা আমাদের ব্রিটেন, তার কি পার্লামেন্টারি গভর্নমেন্ট। ঠিক আছে, ব্রিটিশ মোনার্ক আছে, কিন্তু মেনলি তাদের প্রাইম মিনিস্টার প্রধান, আর তার কাউন্সিল অফ মিনিস্টার থাকে, মানে আপার কক্ষ, লোয়ার কক্ষ, এগুলো আপার হাউস, লোয়ার হাউস, এগুলো থাকে। তাহলে ইন্ডিয়ান কনস্টিটিউশনটা ক্লোজলি কাকে ফলো করে? সেটা ইউকেকে। ঠিক আছে, ইন্ডিয়ান কনস্টিটিউশন কাকে ফলো করে? সেটা ইউকে। আচ্ছা, এক্ষেত্রে একটা আছে, এই যে বিভিন্ন ডেমোক্রেসি দু ধরনের হয়। ঠিক আছে, একটা ডিরেক্ট ডেমোক্রেসি আর একটা ইনডিরেক্ট ডেমোক্রেসি। ঠিক আছে, ডিরেক্ট ডেমোক্রেসি কোনটা? ডিরেক্ট ডেমোক্রেসি যেখানে মানে জনসাধারণ সরাসরি সরকারের ক্রিয়াকর্মে হস্তক্ষেপ করতে পারে, মানে সরাসরি, মানে রেফারেন্ডাম, মানে জনমত নিয়ে কোনো বিল পাস হবে, কোনো বিল পাস হয়েছে, জনগণের মতামত নিয়ে যদি মানে বেশিরভাগ সংখ্যক লোকের মতামত না থাকে, সেক্ষেত্রে বিল কনসিডার করা হবে না। এরকম ডিরেক্ট মানে পার্লামেন্টারি বিভিন্ন যে কাজকর্ম, ক্রিয়াকর্ম থাকে, সেখানে জনসাধারণের ডিরেক্ট ইনভলভমেন্ট দেখা যায়, সেটা ডিরেক্ট ডেমোক্রেসি। আচ্ছা, ইনডিরেক্ট ডেমোক্রেসি কোনটা? ইনডিরেক্ট ডেমোক্রেসি জনসাধারণ তার মানে এই পার্লামেন্টারি কাজগুলোকে করার জন্য, অ্যারেঞ্জমেন্ট করার জন্য জনগণ কি করে? তাদের রিপ্রেজেন্টেটিভকে পাঠায়। মানে যেটা আমাদের দেশে হয়, আমরা কি করি? লোকসভা হোক বা রাজ্যসভা হোক, কিংবা আমাদের স্টেট লেজিসলেটিভ অ্যাসেম্বলিতে আমরা কি ভোট দান করি। ভোট দানের দ্বারা এমএলএ চুজ করি, এমপি চুজ করি। এমএলএরা বিধানসভা, মানে রাজ্যের ক্ষেত্রে রাজ্যের মন্ত্রিসভাকে মানে রাজ্যের মন্ত্রিসভার কাজকর্ম সামলায়। আর মেম্বার অফ পার্লামেন্ট তারা কি করে? কেন্দ্রীয় মন্ত্রিসভার মানে পার্লামেন্টের কাজকর্মগুলো দেখে। তো তাহলে এক্ষেত্রে তো জনসাধারণের ডিরেক্ট ইনভলভমেন্ট থাকছে না, সেটা ইনডিরেক্ট ডেমোক্রেসি। ঠিক আছে, এই ইনডিরেক্ট ডেমোক্রেসি আমাদের মানে ইন্ডিয়াতে দেখা যায়। ঠিক আছে, আর ডিরেক্ট ডেমোক্রেসিটা দেখা যায় সুইজারল্যান্ডের ক্ষেত্রে। ঠিক আছে, আচ্ছা, এই ক্ষেত্রে আরও একটা বলি, এই আরও একটা কোশ্চেন দেয়, সেটা এই এরকমই কোশ্চেনটা, যে ইন্ডিয়ান কনস্টিটিউশন ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিভিন্ন প্রভিশন আছে। তো এবার তার মধ্যে সব থেকে বেশিরভাগ অংশটা কোথা থেকে নেওয়া হয়েছে? সেটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে। ঠিক আছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে, যেখান থেকে 70% অফ আওয়ার কনস্টিটিউশন সেটা নেওয়া হয়েছে। তাহলে অপশান কোনটা হলো? অপশান বি। নেক্সট কোয়েশ্চেন, দ্বিতীয়, কি বলেছে? ইন্ডিয়া অপটেড ফর ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট বিকজ। আচ্ছা, ইন্ডিয়া ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট চুজ করেছে, তার কারণ কি? ফেডারেল ফর্ম অফ গভর্নমেন্ট চুজ করার একটাই কারণ ভাস্ট টেরিটরি। হ্যাঁ, ভাস্ট টেরিটরি ঠিক আছে। কালচারাল ইন্টিগ্রেশন, হ্যাঁ, কালচারাল ইন্টিগ্রেশন করার জন্য আছে। আচ্ছা, লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটি, এইটা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। কারণ ভারতে তো বিভিন্ন রিজিয়নে, মানে যত আমরা মানে প্রত্যেকটা স্টেটের ক্ষেত্রে, তারপরে একটা স্টেটের ভিতরেও বিভিন্ন রিজিয়ন আছে।
ঠিক আছে, ওই বিভিন্ন রিজিয়নে দেখা যায় কি লিঙ্গুইস্টিক ডাইভার্সিটি দেখা যায়, ভাষার পার্থক্য দেখা যায়। আবার কি হয়, এই প্রত্যেকটা রিজিওনাল অঞ্চলে বিভিন্ন কালচারাল ডাইভার্সিটি দেখা যায়। ঠিক আছে, সব কি এই জন্য কি এই ভারত সরকার হচ্ছে ফেডারেল স্ট্রাকচারটাকে নিয়েছে কেন, এই যে লিঙ্গুইস্টিক অ্যান্ড রিজিওনাল ডাইভার্সিটিকে মেনটেন করার জন্য। ঠিক আছে, যাতে সব আমাদের ফেডারেল স্ট্রাকচারটা কীরকম, এখানে হচ্ছে রাজ্যরা মানে কেন্দ্রের সঙ্গে মানে রাজ্যের ভূমিকা থাকে কেন্দ্রের পার্লামেন্ট গঠনের ক্ষেত্রে। তো সেক্ষেত্রে আমাদের ফেডারেল স্ট্রাকচারের ক্ষেত্রে এই লিঙ্গুইস্টিক আর রিজিওনাল ডাইভার্সিটিটা মানে অনেকটা হচ্ছে ভালোভাবে লক্ষ্য করা যায়। ঠিক আছে, আচ্ছা 3 দাগে কি বলেছে, হুইচ অফ দ্য ফলোয়িং ডিটারমাইন্স দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন ইজ ফেডারেল। আচ্ছা, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল ফেডারেল এটা হচ্ছে বোঝা যায় কোনটা থেকে। আচ্ছা, ইন্ডিয়ান হচ্ছে কনস্টিটিউশন কি রিটেন, হ্যাঁ রিটেন, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিটেন। ঠিক আছে, এটাও একটা ফেডারেল হওয়ার একটা লক্ষণ। রিজিড কনস্টিটিউশন, হ্যাঁ ইন্ডিয়ান কনস্টিটিউশনাল পুরোপুরি রিজিড নয়, পার্টলি রিজিড আর পার্টলি হচ্ছে ফ্লেক্সিবল। পার্টলি রিজিড কেন, ইন্ডিয়ান কনস্টিটিউশনে কিছু কিছু প্রভিশন আছে যেগুলোকে হচ্ছে স্পেশাল মেজরিটি মানে 2/3 অফ দ্য হাউসের হচ্ছে স্পেশাল মেজরিটি দ্বারা অ্যামেন্ডমেন্ট করা যায়, এজন্য হচ্ছে ইন্ডিয়ান কনস্টিটিউশনাল রিজিড। আবার ইন্ডিয়ান কনস্টিটিউশনে এমন কিছু প্রভিশন আছে যেগুলোকে সিম্পল মেজরিটি মানে 50% অফ দ্য হাউস +1 থাকলেই ওই সমস্ত সাবজেক্টের উপরে বিল পাস করা যাবে, সেটা কি সিম্পল মেজরিটিতে হচ্ছে। মানে কি কনস্টিটিউশনালটাকে আমি অনেক জায়গা থেকে বাঁচিয়েও নিচ্ছি, আবার অনেক জায়গা থেকে কনস্টিটিউশনটাকে লুজও করছি। তো এই জন্য রিজিড প্লাস আমাদের ফ্লেক্সিবলও হবে। আচ্ছা, আর একটা কি ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি। হ্যাঁ, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমাদের দেখা যায়, আমাদের সুপ্রিম কোর্ট তো ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, এটাও হচ্ছে ফেডারেল হওয়ার একটা হচ্ছে মানে লক্ষণ। ঠিক আছে, আচ্ছা ভেস্টিং রেসিডুয়ারি পাওয়ার উইথ সেন্টার। আচ্ছা, এই যে ভেস্টিং রেসিডুয়ারি পাওয়ার উইথ সেন্টার, এই আমাদের কিন্তু আছে। রেসিডুয়ারি পাওয়ার মানে কি, মানে ভারত সরকার তো বিভিন্ন কোন বিষয়ে হচ্ছে আইন তৈরি করবে সেই সমস্ত বিষয়গুলো 7 শিডিউলে লেখা আছে। যেমন ধরো পুলিশ বিষয়ে কোনো আইনকে তৈরি করবে রাজ্য সরকার। ঠিক আছে, ইন্ডিয়ান রেলওয়ে, ঠিক আছে, শিপিং পোর্ট, এগুলো নিয়ে কে ল তৈরি করবে, ইন্ডিয়ান গভর্নমেন্ট মানে সেন্ট্রাল গভর্নমেন্ট। তো সেক্ষেত্রে এরকম তো আমাদের বিভিন্ন সাবজেক্টে ভাগ করা আছে, কিন্তু এমন কিছু কিছু জিনিস তো আছে যেগুলো হচ্ছে এখনও ইভলভ হয়নি, মানে ওই সমস্যা ইভলভ হয়নি, ওই সাবজেক্টটা হচ্ছে কোন লিস্টের আন্ডারে থাকলে ভালো হবে, মানে কেন্দ্র সরকার আইন তৈরি করতে পারবে না রাজ্য করতে পারবে, এরকম কোনোভাবে কিছু বলা নেই। তো সেক্ষেত্রে কি হয়, ওই সমস্ত নতুন নতুন যে বিষয়গুলোতে হচ্ছে আইন তৈরি হয় সেইটাকে বলা হয় রিসিডিউয়ারি পাওয়ার, মানে অবশিষ্টাংশ। ঠিক আছে, সেই পাওয়ারটা কার আছে, সেন্টারে। ঠিক আছে, এটা আমাদের আছে, কিন্তু এটা হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট না। অ্যাপ্রোপ্রিয়েটটা হচ্ছে কি এই যে ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন দ্য সেন্টার অ্যান্ড স্টেট, আমাদের যে পাওয়ার ডিস্ট্রিবিউশনটা সেন্টার আর স্টেটের মধ্যে সুন্দরভাবে কনস্টিটিউশনাল ওয়াইজ আছে, সেটাই হচ্ছে আমাদের ফেডারেল হওয়ার মানে অন্যতম হচ্ছে মানে পরিচয় আর কি। যদিও এগুলো কিন্তু হবে, মানে এগুলো যে ভুল এরকম বলছি না, এগুলো এগুলো অনেকাংশে ঠিক, কিন্তু এইটা হচ্ছে মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট। ঠিক আছে, ডিস্ট্রিবিউশন অফ পাওয়ার বিটুইন সেন্টার অ্যান্ড স্টেট। আচ্ছা, 4 কি বলেছে, দ্য কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট। কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেট ইনক্লুডেড ইন হুইচ পার্ট অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, কনসেপ্ট অফ ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টটা কততে আছে, আর্টিকেল 38-এ। আর্টিকেল 38 কার মধ্যে আছে, ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি। আচ্ছা, ডিপিএসপিটা কত দূর থেকে কত দূর আছে, ডিপিএসপি হচ্ছে 36 থেকে 51 নম্বর আর্টিকেল পর্যন্ত। ঠিক আছে, এবার তার মধ্যে এই যে আর্টিকেল 38, এইটা হচ্ছে ওয়েলফেয়ার স্টেটের কনসেপ্টকে কন্টেন করে, আর্টিকেল 38। ঠিক আছে, আচ্ছা এই যে ডিপিএসপি, ঠিক আছে, ডিপিএসপিটা কোন দেশ থেকে নেওয়া হয়েছে, আয়ারল্যান্ড থেকে। ঠিক আছে, আর প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন, প্রিঅ্যাম্বলকে আমাদের প্রিফেস অফ দ্য কনস্টিটিউশন বলা হয়। প্রিঅ্যাম্বলটা কোথা থেকে নেওয়া হয়েছে, ইউএসএ থেকে নেওয়া হয়েছে। এই প্রিএমবেলকে কি আইডেন্টি কার্ড বলা হয়েছিল, কে বলেছিল, পালকিওয়ালা। ঠিক আছে, আর হচ্ছে এই প্রিএমবেলকে হচ্ছে সোল অফ দ্য কনস্টিটিউশন বলেছিলেন ঠাকুরদাস ভার্গব।
ফান্ডামেন্টাল রাইটস আমাদের টোটাল কটা ফান্ডামেন্টাল রাইটস আছে? 6টা। আগে কটা ছিল? 7টা। রাইট টু প্রপার্টিটা উঠে গেছে কত? 44 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা, ঠিক আছে, সেটা উঠে গেছে। এখন তাহলে 6টা ফান্ডামেন্টাল রাইটস আছে। আচ্ছা, ডিপিএসপি আমাদের এই যে বললাম 36 থেকে 51 এ পর্যন্ত ডিপিএসপি আছে। আচ্ছা, ফোর্থ শিডিউল অফ দ্য কনস্টিটিউশনাল, ফোর্থ শিডিউলটায় কি আছে? ফোর্থ শিডিউলে আছে কনস্টিটিউশনাল ফোর্থ শিডিউলে কি আছে? প্রথমটায় আছে টেরিটোরিজ অফ ইন্ডিয়া, তারপরে দ্বিতীয়তে কি আছে? অ্যামুলমেন্ট মানে বেতন টেতন, মানে সরকারি যত এই যে এমপি এমএলএ এদের বেতন টেতন নিয়ে বলা আছে। তারপর থার্ড শিডিউলে কি আছে? ওথ বা অ্যাফার্মেশন, ঠিক আছে। ফোর্থ শিডিউলে কি আছে? রাজ্যসভার সিট অ্যালোকেশন, ঠিক আছে, এটা ফোর্থ শিডিউলে আছে। ফিফথ শিডিউল আর সিক্স শিডিউলে কি আছে? ওই যে বিভিন্ন শিডিউল এরিয়াগুলো নিয়ে বলা আছে। ফিফথ শিডিউলে সমস্ত রাজ্যের শিডিউল্ড মানে এরিয়াগুলো, শিডিউল কাস্ট, শিডিউল টাইপ এদের নিয়ে বলা আছে। শুধু আসাম, মেঘালয়, ত্রিপুরা আর মিজোরাম এই 4টা স্টেট বাদে লেখা আছে। আর সিক্স শিডিউলে এই 4টা স্টেটকে ইনক্লুড করা আছে। আর সেভেন শিডিউলে কি আছে? সেভেন শিডিউলে হচ্ছে মানে এই যে স্টেট লিস্ট, সেন্ট্রাল লিস্ট, কনকারেন্ট লিস্ট এগুলো আছে। 8 নম্বর শিডিউলে কি আছে? অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ। নাইন্থ শিডিউলটা হচ্ছে প্রথম অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যোগ হয়েছিল, এখানে মানে ল্যান্ড রিফর্মস রিলেটেড আছে। 10th শিডিউলে কি আছে? 10th শিডিউলে আছে তোমার অ্যান্টি ডিফেকশন ল, যেটা 52 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যোগ হয়েছিল। তারপরে 11th শিডিউল আর 12th শিডিউল, এই 11-12 শিডিউলে পঞ্চায়েতি রাজ আর মিউনিসিপ্যালিটি আছে। আচ্ছা, সেকুলারিজম কথাটার অর্থ কি? সেকুলারিজম কথার অর্থ হচ্ছে মানে নির্দিষ্ট রাষ্ট্রের কোনো নির্দিষ্ট ধর্ম থাকবে না। মানে আমাদের দেশে কি কোনো মানে কোনো গভর্নমেন্ট কোনো নির্দিষ্ট ধর্মকে প্রায়োরিটি দেয় না, সরকার এরকম করতে পারে না, মানে কনস্টিটিউশনাল অনুযায়ী এরকম করতে পারে না। বা কোনো নির্দিষ্ট ধর্মকে সরকার হচ্ছে ধর্মীয় মানে ধর্ম বা ধর্মাবলম্বী মানুষদেরকে মানে দিতে পারে না, মানে কি বলা যায়, স্পেশাল প্রিভিলেজ দিতে পারে না, ঠিক আছে। বা সরকার কোনো ধর্মীয় রিলেটেড কোনো বিষয়ে ইন্টারফেয়ার মানে জড়িয়ে সেই বিষয় নিয়ে মানে কি বলা যায় কোনো কিছু আইন এ সমস্ত কিছু করতে পারে না, ঠিক আছে। তো সেকুলারিজম কথার অর্থ কি? সরকার ধর্ম থেকে সম্পূর্ণ দূরে আছে। এটা কি সাপ্রেশন অফ রিলিজনকে সাপ্রেস করা? না না, এরকম কিছু নেই। আমাদের সরকার কি কোনো মানে কেন্দ্র হোক বা রাজ্য হোক তো কোনো রিলিজনকে সাপ্রেস করার মানে দাবি রাখার চেষ্টা করে না, এটা হবে না। ফ্রিডম অফ ওয়ারশিপ টু মাইনরিটিজদের কি ওয়ারশিপ করার ফ্রিডম থাকবে, সেটা এটার সেকুলারিজম নয়। সেপারেশন অফ রিলিজন ফ্রম স্টেট, মানে ধর্মকে রাজ্য থেকে আলাদা করে দেওয়া, এটা কিছুটা ঠিক কিন্তু পুরোপুরি ঠিক না। দেখো ফোর্থে কি বলেছে? a system of political and social philosophy that does not favor any particular religion or faith, মানে আমাদের মানে আমাদের কনস্টিটিউশন অনুযায়ী কোনো সরকার কি কোনো পার্টিকুলার একটা রিলিজিয়ন ফেথকে কোনো ফেভারে, মানে আমি যেটা বললাম আগে যে কোনো প্রিভিলেজ স্পেশাল প্রিভিলেজ দান করতে পারে না, সেটাই হচ্ছে সেকুলারিজম, ঠিক আছে। এই সেকুলারিজমটা হচ্ছে ইন্ডিয়ান আমাদের কোথায় আছে? সেকুলারিজমটা হচ্ছে প্রিএমবেলে আছে, ঠিক আছে, প্রিএমবেলে আছে। এই সেকুলারিজম ওয়ার্ডটা হচ্ছে 42nd অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976 দ্বারা যোগ হয়েছিল, ঠিক আছে। আচ্ছা, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রমুলগেট অন 26 জানুয়ারি 1950, বিকজ কেন? আচ্ছা, এই কনস্টিটিউশন আমরা জানি কি কনস্টিটিউশন আমাদের তৈরি হয়ে গেছিল হচ্ছে 29শে ডিসেম্বর 1949-এ, ঠিক আছে। কিন্তু সরকার আমাদের কি কনস্টিটিউশনটা সেদিন হচ্ছে কি অ্যাডপ্ট হয়েছিল, অ্যানাক্ট হয়েছিল, কিন্তু কেম ইনটু ফোর্স বা যেটা ক্ষমতায় আসা কনস্টিটিউশনটা সেটা কবে এসেছিল? 26শে জানুয়ারি 1950-এ, ঠিক আছে, পরের বছর 26শে জানুয়ারি। আচ্ছা, এই পার্টিকুলার 26শে জানুয়ারি ডেটটাই বা মানে সরকার বা তখনকার কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি নিতে গেল কেন? তার পেছনে একটা কারণ আছে, সেটা হচ্ছে কি 1929 সালে, ঠিক আছে, এই 1929 সালে জওহরলাল নেহেরু হচ্ছে যখন কংগ্রেসের হচ্ছে লাহোর কংগ্রেসের হচ্ছে ছিলেন মানে প্রেসিডেন্ট ছিলেন, সেই জওহরলাল নেহেরুর
মানে প্রেসিডেন্টশিপে কি হয়েছিল, রাবি নদীর তীরে হচ্ছে ভারতের মানে ইন্ডিপেন্ডেন্স ডে, মানে প্রথম ইন্ডিপেন্ডেন্স ডে যে ঘোষণা হবে সেই সমস্ত বিষয়ে হচ্ছে 1929-এর ওই ডিসেম্বরে 1829 ডিসেম্বরের নাগাদ যে সেশন হয়েছিল সেইটাতে ঠিক করা হয়েছিল যে 26শে জানুয়ারি ভারতের ফার্স্ট ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে ঘোষণা করা হবে। সেই মতো কী করা হয়েছিল, 1930 সালে 26শে জানুয়ারি পতাকা উত্তোলন আরও হয়েছিল রাবি নদীর তীরে। ঠিক আছে, এই জন্য সেই দিনটাকে, গুরুত্বপূর্ণ দিনটাকে মানে মেমোরেবল করে রাখার জন্য 26শে জানুয়ারি 1950-এ আমাদের কনস্টিটিউশনটাকে লাগু করা হয়েছিল। তাহলে কি হবে, বিকজ দিস ডে ওয়াজ বিং সেলিব্রেটেড অ্যাজ দ্য ইন্ডিপেন্ডেন্স ডে সিন্স 1929। আচ্ছা, দ্য কনস্টিটিউশন ইট ওয়াজ দ্য উইশ অফ ফেমাস অফ দ্য কনস্টিটিউশন, না এরকম কিছু না। আচ্ছা, ব্রিটিশ ডিড নট ওয়ান্ট টু লিভ ইন্ডিয়া আর্লিয়ার দ্যান ডে, ঠিক আছে, ইট ওয়াজ অসপিসিয়াস ডে, এরকম কিছুই না, ওটাই প্রথমটাই হবে। ঠিক আছে, 1929 থেকে ওই দিনটাকে হচ্ছে সেলিব্রেট করা হচ্ছে। আচ্ছা, দ্য ফার্স্ট সেশন অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি হেল্ড ইন, আচ্ছা ফার্স্ট সেশন কোথায় হেল্ড হয়েছিল কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, সেটা হয়েছিল দিল্লিতে। ঠিক আছে, কত, 9th ডিসেম্বর, ঠিক আছে, 1946। আচ্ছা, এইটাতে হচ্ছে ফার্স্ট যে মানে 9 ডিসেম্বর ফার্স্ট অধিবেশনটা হলো, তার হচ্ছে দিল্লিতে হয়েছিল। তার হচ্ছে ইন্টারিম তখন কে ছিল, প্রেসিডেন্ট কে হয়েছিলেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, ডক্টর সচ্চিদানন্দ আচার্য। ঠিক আছে, আচার্য নয়, ডক্টর সচ্চিদানন্দ সিনহা। এবার এই ডক্টর সচ্চিদানন্দ সিনহা তখন বয়স্ক, ঠিক আছে, যে সিনিয়র পারসন হয়েছিলেন, সিনিয়রিটিকে মাথায় রেখে করা হয়েছিল। কিন্তু 11ই ডিসেম্বর কি হলো, আবার ফাইনাল হচ্ছে দুদিন পরে 11ই ডিসেম্বর কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির আবার মিটিং বসলো। সেই দিন থেকে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি প্রেসিডেন্ট হিসাবে ডক্টর রাজেন্দ্র প্রসাদকে মনোনীত করা হয়েছিল, বা তিনি প্রধান প্রেসিডেন্ট হয়েছিলেন কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি। ঠিক আছে, তাহলে কি এই এই যে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ফার্স্ট সেশন কোথায় হয়েছিল, সেটা হচ্ছে বোম্বে নয়, এই যে নিউ দিল্লিতে। ঠিক আছে, অপশান ডি, নিউ দিল্লিতে। আচ্ছা, এই কংগ্রেস সেশন এই বোম্বে, কলকাতা, লাহোর, নিউ দিল্লি এগুলোতে সবগুলোতে হয়েছিল। আচ্ছা, বোম্বেতে ফার্স্ট 1885-তে হচ্ছে কংগ্রেসের সেশন হয়েছিল বোম্বের গোকুলদাস তেজপাল কলেজে। ঠিক আছে, কলকাতাতে সেকেন্ড সেশন হয়েছিল 1886-তে। তারপর কলকাতাই একটা জায়গা যেখানে সবথেকে বেশি কংগ্রেসের অধিবেশন হয়েছে, টোটাল 10 বার হয়েছে। ঠিক আছে, আমরা সবাই লাহোর সেশন জানি, লাহোর সেশন একটু আগেই পড়লাম, 1929-এর লাহোর সেশন। ঠিক আছে, যেটাই হচ্ছে কি করা হয়েছিল, এই যে 26শে জানুয়ারি পরের মানে 1930-এর 26শে জানুয়ারি করা হবে, মানে ভারতের ইন্ডিপেন্ডেন্স ডে হিসাবে ঘোষণা করা হবে এবং প্রথম তিরঙ্গা পতাকা উত্তোলন করা হয়েছিল। সেই যে কর্মসূচিটা নেওয়া হয়েছিল কবে, 1929-এর লাহোর অধিবেশনে। এই লাহোর অধিবেশনে কংগ্রেস হচ্ছে ফুল ইন্ডিপেন্ডেন্স বা মানে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেছিল, মানে দাবি রেখেছিল আর কি। আচ্ছা, দ্য মেম্বার অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ওয়ার, ঠিক আছে, মেম্বার অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি ওয়ার ইলেক্টেড বাই দ্য প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি। আচ্ছা, এই যে মেম্বার অফ দ্য কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির হচ্ছে মেম্বার অ্যাকচুয়ালি দু ধরনের ছিল, একটা নমিনেটেড মেম্বার ছিল আর কিছু ছিলেন ইলেক্টেড মেম্বার। ঠিক আছে, যারা ইলেক্টেড ছিল তারা ছিল প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে, মানে প্রভিন্সিয়াল অ্যাসেম্বলির মেম্বারদের দ্বারা ইলেক্টেড। কীরকম ইলেক্টেড, তারা হচ্ছে অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি দ্বারা কিন্তু না, তারা হয়েছিল সিঙ্গেল ট্রান্সফারেবল ভোটের দ্বারা। ঠিক আছে, উইথ প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন অফ সিঙ্গেল ট্রান্সফারেবল ভোট, সেই সিস্টেমে হচ্ছে মানে কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির মেম্বাররা হয়েছিলেন, মানে ইলেক্টেড হয়েছিলেন। ঠিক আছে, প্রভিন্সিয়াল অ্যাসেম্বলি থেকে। আচ্ছা, নেক্সট, ইন্ডিয়ান কনস্টিটিউশন ওয়াজ এনফোর্সড অন, আচ্ছা ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে এনফোর্স হয়েছিল, ইন্ডিয়ান কনস্টিটিউশনাল এনফোর্স হয়েছিল আচ্ছা 30 জানুয়ারি 1950, না এরকম তো না, এটা হচ্ছে
15ই আগস্ট 1947, এটা তো ভারত স্বাধীন হয়েছিল। এই যে 26শে জানুয়ারি 1950, এইটা থেকে কনস্টিটিউশন হচ্ছে এনফোর্স হয়েছিল। কিন্তু যদি বলে অ্যাডপ্ট কবে হয়েছিল বা এনাক্ট কবে হয়েছিল, সেটা হচ্ছে 29শে ডিসেম্বর 1949 থেকে। আচ্ছা, নেক্সট, দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ অ্যাডপ্টেড বাই দ্য, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কে অ্যাডপ্ট করেছিল? আমরা পড়েছি কনস্টিটিউশনের প্রিয়াম্বেলে শেষে ডু হেয়ার বাই অ্যাডপ্ট অ্যানাক্ট বাই টু, মানে বাই উইদিন আওয়ার কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি, এরকম করে ফ্রেজটা আছে না প্রিয়াম্বেলে। তো তাহলে কনস্টিটিউশন অ্যাডপ্ট করেছে কে? কনস্টিটিউশনাল অ্যাসেম্বলি দ্বারা। ঠিক আছে। আচ্ছা, এই যে গভর্নর জেনারেল, ঠিক আছে, যখন ভারত স্বাধীন হবে ঘোষণা হয়ে গেল, তখন কিন্তু এই যে ভাইসরয়ের পদটা হচ্ছে গভর্নর জেনারেল হয়ে গিয়েছিল। ঠিক আছে, প্রথম গভর্নর জেনারেল কে হয়েছিলেন? মাউন্ট ব্যাটেন। আর সেকেন্ড গভর্নর জেনারেল হয়েছিলেন মানে মানে গোপালাচারী, রাজা গোপালাচারী। ঠিক আছে, যদি বলে প্রথম ভারতীয় কে গভর্নর জেনারেল হয়েছিলেন, সেটা হবে রাজা গোপালাচারী। আর যদি বলে কে শেষ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হয়েছিলেন, সেটাও হবে রাজা গোপালাচারী। ঠিক আছে। আচ্ছা, 11 নম্বর কোশ্চেন কি বলছে? হাউ লং ডিড দ্য কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি টেক টু ফাইনালি পাস দ্য কনস্টিটিউশন? আচ্ছা, কনস্টিটিউশন অ্যাসেম্বলি এই কনস্টিটিউশনটা পাস করতে কত দিন নিয়েছিল? কত? 2 বছর 11 মাস 18 দিন। ঠিক আছে, মানে নিয়ারলি 3 বছর। এবার অপশান চেক করি। 6 মাস না, এটা নয়। এই যে এক্স্যাক্টলি এই ইয়ার না, এটাও না। অ্যাবাউট 2 ইয়ার্স সিন্স না, এটাও না। দেখি নেক্সট কী আছে। অ্যাবাউট 3 ইয়ার্স, হ্যাঁ, এই যে 3 ইয়ার্স সিন্স ডিসেম্বর 1946। এই ডিসেম্বর 1946-এ কি প্রথম কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির হচ্ছে হয়েছিল, মানে কী বলে, কনস্টিটিউশনাল অ্যাসেম্বলির ফার্স্ট অধিবেশন বসেছিল। ঠিক আছে, দিল্লিতে। সেই দিন থেকে 2 বছর 11 মাস 18 দিন, বা প্রায় 3 বছরের মতো সময় নিয়েছিল। আচ্ছা, দ্য অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া ক্রিয়েটেড বাই। ঠিক আছে। আচ্ছা, অফিস অফ গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া, গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া হচ্ছে কবে হয়েছিল? সেটা 1833-এর অ্যাক্ট দ্বারা। ঠিক আছে, এটাই হচ্ছে কি হয়েছিল? গভর্নর জেনারেল অফ বেঙ্গল। ঠিক আছে, গভর্নর জেনারেল অফ বেঙ্গল থেকে গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া করা হয়েছিল 1833-এর অ্যাক্ট অনুযায়ী। ফার্স্ট গভর্নর জেনারেল অফ ইন্ডিয়া কে হয়েছিলেন? লর্ড উইলিয়াম বেন্টিং। আর যদি বলে লাস্ট গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে, সেটাও হবে লর্ড উইলিয়াম বেন্টিং। ঠিক আছে। আচ্ছা, এই যে চার্টার অ্যাক্ট 1813, এটাই কি হয়েছিল? চার্টার অ্যাক্ট 1813-তে ইস্ট ইন্ডিয়া কোম্পানির ট্রেড মনোপলি খতম করা হয়েছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ট্রেড মনোপলি খতম করা হয়েছিল। আর এই 1813-তে 1 লাখ টাকা হচ্ছে স্যাংশন করা হয়েছিল হচ্ছে শিক্ষা খাতের উন্নতির জন্য। আর খ্রিশ্চান মিশনারিদেরকে অ্যালাউ করা হয়েছিল তাদের ধর্ম প্রচারের জন্য। তারপরে এছাড়াও 1813-তে তো ওই যে ইস্ট ইন্ডিয়া কোম্পানির মনোপলি তুলে দেওয়া হলো। শুধু কোন বিষয়ে ইস্ট ইন্ডিয়া কোম্পানি বাণিজ্য করতে পারত? ট্রেড উইথ চায়না অ্যান্ড ট্রেড উইথ টি। ঠিক আছে। এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, এটাই হচ্ছে কুইন রানী ভিক্টোরিয়া এটা কি করেছিলেন? প্রথম হচ্ছে মানে এটাকে গুড গভর্নেন্স অ্যাক্ট বলা হয়। এটা ওই যে 1857-তে মহাবিদ্রোহ হয়েছিল। 1857 মহাবিদ্রোহের পরে এই অ্যাক্টটা আনা হয়েছিল। এই মহাবিদ্রোহে তো অনেক ব্রিটিশ এম্পায়ারকে অনেক ফেস করতে হয়েছিল, অনেক প্রবলেম ফেস করতে হয়েছিল। এর ফলে হচ্ছে যাতে কিছু কিছু বিষয়ে নিশ্চিত করার জন্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858 পাস করা হয়েছিল। এরপরে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, এটা হচ্ছে সবথেকে শেষের অ্যাক্ট। আর এটা থেকেই হচ্ছে ভারতীয় সংবিধানের বেশিরভাগ, নিয়ারলি 75% হচ্ছে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, 13 কোশ্চেন কি? দ্য ফান্ডামেন্টাল রাইটস দ্যাট এইমস অ্যাট অ্যাবলিশন অফ সোশ্যাল ডিস্টিংশন ইজ দ্য রাইট। আচ্ছা, কী বলছে? ফান্ডামেন্টাল রাইটস কোন দিকে এম করে? অ্যাবলিশন অফ সোশ্যাল ডিস্টিংশন,
ঠিক আছে। সোশ্যাল ডিস্টিংশন অ্যাবলিশনের ক্ষেত্রে এই যে রাইটটা, এটা কি ধরনের রাইট? এটা রাইট টু প্রপার্টি? না, এটা রাইট টু প্রপার্টি নয়। রাইট টু প্রপার্টি তো আর এখন ফান্ডামেন্টাল রাইটস নেই। রাইট টু ইকুয়ালিটি, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন। আচ্ছা, রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন তো আর্টিকেল 23 আর 24। ঠিক আছে, এটাই হচ্ছে বন্ডেড লেবার বা বেগার খাটানো কাউকে যাবে না। আর আর্টিকেল 24-এ বলা হয়েছে কি 14 বছরের নিচে কোনো শিশুকে ফ্যাক্টরির ক্ষেত্রে কাজ করানো যাবে না। আর রাইট টু ফ্রিডমটা কোনটা? আর্টিকেল 19 থেকে 22 পর্যন্ত রাইট টু ফ্রিডম। ঠিক আছে, তাহলে কি এটা রাইট টু ইকুয়ালিটি। ঠিক আছে, যেটা হচ্ছে 14 থেকে 18 পর্যন্ত। 14তে কি বলা হয়েছে? ইকুয়ালিটি বিফোর ল। 15তে এই যে এইটাই সোশ্যাল ডিস্টিংশন, যাতে অ্যাবলিশন অফ সোশ্যাল ডিস্টিংশন। ঠিক আছে, 16তে পাবলিক এমপ্লয়মেন্টের ক্ষেত্রে কেউ বিশেষ বিশেষ প্রিভিলেজেস পাবে না। তারপরে 17তে কি আনটাচেবিলিটি অ্যাবলিশের কথা বলা হয়েছে। 18তে কি বলা হয়েছে? টাইটেল অ্যাবলিশের কথা বলা হয়েছে। On whom does the Constitution confer special responsibility for the enforcement of fundamental rights? ঠিক আছে, এই যে ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করার জন্য কি করে, মানে এই কনস্টিটিউশন কাকে হচ্ছে এই গুরু দায়িত্বটা দিয়ে রেখেছে? পার্লামেন্টকে? না, পার্লামেন্ট কোনো ফান্ডামেন্টাল রাইট এনফোর্স করতে পারে না, প্রেসিডেন্টও পারে না। এটা কে করে? এটা হচ্ছে কি বললাম আমি? না সরি, এই যে ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এনফোর্স করতে পারে, ফান্ডামেন্টাল রাইটস হচ্ছে এনফোর্সমেন্ট করতে পারে কে? প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট ঠিক না, না এটা পার্লামেন্টই হবে। ঠিক আছে, কনস্টিটিউশন স্পেশাল রেসপন্সিবিলিটি টু এনফোর্স দ্য ফান্ডামেন্টাল রাইটস। হ্যাঁ, ফান্ডামেন্টাল রাইটস এনফোর্স করতে পারে হচ্ছে পার্লামেন্ট। কি কোন ক্ষেত্রে? ওই যে আমরা পড়েছি না আর্টিকেল 33, সেক্ষেত্রে আর্মি অফিসারদের ক্ষেত্রে বা স্পেশাল যারা আর্মি মিনস মানে বিভিন্ন পার্সোনাল অফিসারদের ক্ষেত্রে কিছু স্পেশাল রেস্ট্রিকশন দিয়ে ফান্ডামেন্টাল রাইটস এনফোর্সমেন্ট করে। সেটা কে করে? পার্লামেন্ট করে, আর্টিকেল 33 অনুযায়ী। ঠিক আছে, আর এই সুপ্রিম কোর্ট কি কারো কখনো যদি ফান্ডামেন্টাল রাইটস কোনো সিটিজেনের ভায়োলেট হয়, সেক্ষেত্রে রিট জারি করতে পারে, সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট। ঠিক আছে। আচ্ছা, in the constitution, opportunities for development of scientific temper, humanism and spirit of inquiry reforms are found in। আচ্ছা, এখানে কিন্তু কোশ্চেনটা ভালো দেখো। এখানে এইটা আমরা পড়ে ভাববো যে এই যে সায়েন্টিফিক টেম্পার, এই ওয়ার্ডটা পড়ে ভাববো যে ফান্ডামেন্টাল ডিউটিজের কথা বলছে, কারণ ফান্ডামেন্টাল ডিউটিজে এরকম একটা আছে, ফ্রেজ আছে। ঠিক আছে, কিন্তু এখানে বলেছে কি ইন কনস্টিটিউশন অপরচুনিটি ফর ডেভেলপমেন্ট, মানে এই যে সায়েন্টিফিক টেম্পার ডেভেলপমেন্ট, ঠিক আছে, হিউম্যানিজম, স্পিরিট অফ ইনকোয়ারি, ঠিক আছে, এই সমস্ত কিছু ডেভেলপমেন্টের অপরচুনিটি হচ্ছে কোথা থেকে আসে? ঠিক আছে, সেটা কোথা থেকে আসে? সেটা ফান্ডামেন্টাল রাইটস, প্রিএমবেল, ফান্ডামেন্টাল ডিউটিস, না ডাইরেক্টিভ প্রিন্সিপাল? ঠিক আছে, সেটা হচ্ছে হবে ডাইরেক্টিভ প্রিন্সিপাল থেকে। ঠিক আছে, ডাইরেক্টিভ প্রিন্সিপালে এই যে বিভিন্ন সায়েন্টিফিক টেম্পারের মানে বিভিন্ন অ্যাডভান্সমেন্টের ব্যাপারে এই যে এ সমস্ত কিছুর জন্য বলা হয়েছে। ঠিক আছে। আচ্ছা, আন্ডার হুইচ আর্টিকেল দ্য কনস্টিটিউশন আর দ্য কালচারাল দ্য কনস্টিটিউশন আন্ডার হুইচ আর্টিকেল অফ দ্য কনস্টিটিউশন আর দ্য কালচারাল অ্যান্ড এডুকেশনাল রাইট হচ্ছে গ্র্যান্টেড কোন আর্টিকেলগুলো দ্বারা এডুকেশনাল আর হচ্ছে কালচারাল রাইটগুলোকে এনশিওর করা হয়? আচ্ছা, আর্টিকেল 29 তো হচ্ছে আমরা জানি কি 25 থেকে আর্টিকেল 29 পর্যন্ত হচ্ছে 25 থেকে 28 পর্যন্ত হচ্ছে রাইট টু রিলিজিয়ন। ঠিক আছে, আর 29 আর 30টা হচ্ছে এই কালচারাল এডুকেশনাল রাইট করে, কিন্তু 31 তো আমাদের উঠে গেছে, রাইট টু প্রপার্টি ছিল। তাহলে উত্তর কী হবে? এই যে আর্টিকেল 29 আর 30, এটা হচ্ছে কালচারাল এডুকেশনাল রাইটকে হচ্ছে গ্র্যান্টেড করে। আর এই 32-এ কী আছে? রিট জারি করার বিষয়। ঠিক আছে, কারোর ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হলে সেক্ষেত্রে সুপ্রিম কোর্ট আর্টিকেল 32 অনুযায়ী রিট জারি করতে পারে। ঠিক আছে, আর সেক্ষেত্রে হচ্ছে হাইকোর্ট কত নম্বর আর্টিকেল? 226 নম্বর আর্টিকেল দ্বারা রিট জারি করতে পারে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি?
ঠিক আছে। আচ্ছা, টু রাইজ এ লেভেল অফ নিউট্রিশন। আচ্ছা, এই লেভেল অফ নিউট্রিশনটা হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালের মধ্যে পড়ছে, এটা সম্ভবত আর্টিকেল 47, ঠিক আছে, যেটা হচ্ছে মানে বিভিন্ন স্টেট ইনটক্সিকেটিং ড্রিঙ্ক, তারপরে মেডিকেল পারপাস ছাড়া অন্যান্য ড্রাগ এ সমস্ত ব্যান করতে পারে, সেইটাই হচ্ছে টু রাইজ দ্য লেভেল অফ নিউট্রিশন, এটা হচ্ছে আর্টিকেল 47। আচ্ছা, টু ডেভেলপ সায়েন্টিফিক টেম্পার, ঠিক আছে। আচ্ছা, এই সায়েন্টিফিক টেম্পারটাকে হচ্ছে ডেভেলপ করার ব্যাপারে হচ্ছে কে করতে পারে? স্টেট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট এটা হচ্ছে করতে পারে না। এই সায়েন্টিফিক ডেভেলপমেন্ট অফ সায়েন্টিফিক টেম্পারের ব্যাপারে কোনটাই বলা আছে, সেটা আছে হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিতে, তাহলে এটাই হবে উত্তর, এটা হবে না, ঠিক আছে। এছাড়া দেখো, এই যে প্রমোশন অফ প্রমোট দ্য ইকোনমিক ইন্টারেস্ট অফ উইকার সেকশন, ঠিক আছে, এইটা হচ্ছে কত, আর্টিকেল 46, ঠিক আছে, এটা আছে। তারপরে সেপারেট জুডিশিয়ারি ফ্রম এক্সিকিউটিভ, এটা হচ্ছে আর্টিকেল 50, এগুলো তো সব ডিপিএসপির মধ্যে পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর্টিকেল 51-এ কী আছে? ইন্টারন্যাশনাল পিস, তাহলে উত্তর কী হলো? সায়েন্টিফিক টেম্পার, এটা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটি, এটা হচ্ছে ডিপিএসপি। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে, এদের মধ্যে কোনটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস নয়? ফান্ডামেন্টাল রাইটস নয় কোনটা হবে? সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি, এটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। এটা মানে ভুল বলতে কি, এটা ফান্ডামেন্টাল রাইট। রাইট এগেনস্ট এক্সপ্লয়টেশন, এটাও ফান্ডামেন্টাল রাইটস, কত, আর্টিকেল 23 আর 24। রাইট টু ইকুয়ালিটি কত, 14 থেকে 18 পর্যন্ত। রাইট টু প্রপার্টি, এটা তো আর্টিকেল 31-এ ছিল, এটা অ্যাবলিশ হয়েছে কত দ্বারা? 44 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা, তাহলে এটাই হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস না। আর রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ন, এটা তো আছে আর্টিকেল 25 থেকে 28 পর্যন্ত। আচ্ছা, হুইচ পার্ট অফ দ্য কনস্টিটিউশন ডিল উইথ দ্য ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ দ্য স্টেট পলিসি, ঠিক আছে। ডিপিএসপি হচ্ছে কোন পার্টে আছে? পার্ট 3-তে কী আছে? ফান্ডামেন্টাল রাইটস আছে। পার্ট 1-এ কী আছে? এই যে ইন্ডিয়ার বিভিন্ন টেরিটরি, তার ইন্টিগ্রেশন, তারপরে বিভিন্ন রাজ্যের গঠন, রাজ্যের নাম পরিবর্তন, এগুলো হচ্ছে 1 নম্বর হচ্ছে পার্টে আছে। 2 নম্বর পার্টে কী আছে? সিটিজেনশিপ আছে। 3 নম্বর পার্টে আছে ফান্ডামেন্টাল রাইটস, ঠিক আছে। 4 নম্বর পার্টে হচ্ছে ডাইরেক্টিভ প্রিন্সিপালস অফ স্টেট পলিসি, ঠিক আছে। আর্টিকেল 5-এ আছে ইউনিয়ন গভর্নমেন্ট, ঠিক আছে। আর পার্ট 2-এ তো বললাম সিটিজেনশিপ। উত্তর কোনটা হবে তাহলে? ডাইরেক্টিভ প্রিন্সিপালটা আছে পার্ট 4-এ। এটা মনে রাখতে পারলে একটা ইজি প্রসেস। আমরা কি বলি? ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, ডিপিএসপি, মানে ডিপিএসপি মানে কি, 4টা ওয়ার্ড দ্বারা তৈরি হচ্ছে, তো হচ্ছে 4। প্রোটেকশান অফ দ্য ইন্টারেস্ট অফ দ্য মাইনরিটিস এন ভিসাজ হুইচ অফ দ্য আর্টিকেল, ঠিক আছে। মাইনরিটিসদের এটা হচ্ছে কোন আর্টিকেল আছে? আচ্ছা, আর্টিকেল 14-তে আছে কি, ইকুয়ালিটি বিফোর ল, ঠিক আছে, আইনের চোখে সবাই সমান। শুধু প্রেসিডেন্ট আর গভর্নর আর বিভিন্ন রাজপ্রমুখ যারা, তারা কিছু স্পেশাল প্রিভিলেজ হোল্ড করে, এছাড়া কিন্তু আইনের চোখে সবাই সমান, ঠিক আছে। আর্টিকেল 19-এ কী আছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, বিভিন্ন ক্ষেত্রে মানে জনগণের হচ্ছে স্পিচটাকে সিকিওর করার জন্য, তাদের বাক স্বাধীনতাটাকে বজায় করার জন্য আর্টিকেল 19। আর্টিকেল 29-এই আছে এই যে মাইনরিটিসদের কী বলেছে, এই যে প্রোটেকশান অফ ইন্টারেস্ট অফ মাইনরিটিস, ঠিক আছে, এটা হচ্ছে আছে আর্টিকেল 29। আচ্ছা, এই যে মাইনরিটিস, আমাদের দেশে দু প্রকারের মাইনরিটিস হয়, একটা রিলিজিয়াস মাইনরিটি আর হচ্ছে একটা লিঙ্গুইস্টিক মাইনরিটি। এই মাইনরিটি ব্যাপারটা কি? মাইনরিটি কিছু না, এটা একটা তুলনামূলক আলোচনা। যখন কোনো গোষ্ঠী অন্য একটা গোষ্ঠীর সাপেক্ষে সংখ্যায় কম হবে, সেটাই হচ্ছে মাইনরিটি, তারাই হচ্ছে মাইনরিটি হিসাবে গণ্য হয়। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট স্পেশালি মেনশনড ইন দ্য আর্টিকেল 19 অফ দ্য কনস্টিটিউশন। আর্টিকেল 19-এ কী বলা আছে? ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, হ্যাঁ এটা তো বলা আছে, এটা ঠিক আছে, হবে, ঠিক আছে। ফ্রিডম টু অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস, আচ্ছা এটাও আছে। আচ্ছা, তাহলে বলি আর্টিকেল 19-এর মধ্যে না 6টা প্রভিশন আছে। কি এতে আছে হচ্ছে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন, ঠিক আছে। বিতে আছে ফ্রিডম অফ অ্যাসেম্বল পিসফুলি উইদাউট আর্মস, ঠিক আছে। তারপরে
আর্টিকেল 19-এর সিতে আছে টু মেক ইউনিয়ন বা, ঠিক আছে, টু মেক ইউনিয়ন। তারপরে আর্টিকেল 19-এর ডিতে কী আছে, টু রোম এনি হোয়ার অফ দ্য কান্ট্রি, মানে যেটা এই যে ফ্রিডম অফ ফ্রিলি মুভ ফ্রিলি, সেটাও আছে, ঠিক আছে। আর ডি, তারপরে এরপরে আছে টু লিভ এনি হোয়ার, ইতে আছে টু লিভ এনি হোয়ার, মানে ভারতের মধ্যে যে কোনো জায়গায় থাকা যাবে। তারপরে এফে আছে প্রফেশন, ঠিক আছে, এফে আছে প্রফেশন, ফ্রিডম অফ প্রফেশন। তাহলে কোনটা নেই, এই যে ফ্রিডম অফ প্রেস, এই ফ্রিডম অফ প্রেসটা আর্টিকেল 19-এ লেখা নেই। আচ্ছা, অনেক সময় কোশ্চেন দেয়, এটা কিন্তু এক্সপ্লিসিটলি বলা নেই, মানে এরকম কনস্টিটিউশনে পার্টিকুলার ওয়েতে লেখা আছে এরকম নেই, কিন্তু এইটা অন্তর্নিহিতভাবে বা ইমপ্লিসিটলি এটা বলা আছে কিন্তু, যে ফ্রিডম অফ প্রেসটা, এই ফ্রিডম অফ প্রেসটা অ্যাকচুয়ালি এই যে ফ্রিডম অফ স্পিচ অ্যান্ড এক্সপ্রেশন এর মধ্যেই কন্টেন্ট করে যাচ্ছে। আচ্ছা, 22 নম্বর কোশ্চেন, রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ কাম আন্ডার। রাইট টু কনস্টিটিউশনাল রেমেডিজ কার আন্ডারে আছে, সেটা হচ্ছে কনস্টিটিউশনাল রেমেডিজের আর্টিকেল কত, আর্টিকেল 32, আমরা জানি ফান্ডামেন্টাল রাইটসের কত 12 থেকে 35, ঠিক আছে। তাহলে এর মধ্যেই আসছে, ফান্ডামেন্টাল রাইটসের মধ্যে আসছে। আর এই ফান্ডামেন্টাল রাইটসকে বলা হয় কিন্তু ম্যাগনা কার্টা অফ দ্য কনস্টিটিউশন, তারপরে বেকন লাইট অফ দ্য কনস্টিটিউশন, তারপরে, হ্যাঁ, এই ফান্ডামেন্টাল রাইটস আরও নিয়ে আসার পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল সাপ্রু কমিটি, ঠিক আছে। আচ্ছা, এই যে কনস্টিটিউশনাল রাইটটা কোনটা, যেটা কনস্টিটিউশনের মেনশন আছে সেই সমস্ত রাইটকে বলে কনস্টিটিউশনাল রাইট। আচ্ছা, যেমন হচ্ছে রাইট টু প্রপার্টি, রাইট টু প্রপার্টি এটা হচ্ছে একটা কনস্টিটিউশনাল রাইট, কিন্তু ফান্ডামেন্টাল রাইটস না, ঠিক আছে। সেরকম এই যে রাইট টু ভোট, এটাও একটা কনস্টিটিউশনাল রাইট, কেন কি আর্টিকেল 326-এ ভোট দেওয়ার কথা বলা আছে। আচ্ছা, ফান্ডামেন্টাল ডিউটিস অফ দ্য ইন্ডিয়ান সিটিজেন ওয়ার প্রোভাইডেড বাই, ফান্ডামেন্টাল ডিউটিস মানে এই যে ইন্ডিয়ান সিটিজেনদের ফান্ডামেন্টাল ডিউটিস কোথায়, মানে প্রোভাইডেড বাই কোথায় বলা হয়েছে, বাই অ্যান অ্যামেন্ডমেন্ট অফ দ্য কনস্টিটিউশন, না অ্যামেন্ডমেন্টের, হ্যাঁ অ্যামেন্ডমেন্টে হয়েছিল, কিন্তু দেখি আগে অপশানগুলো করে নিই কী বলেছে, জাজমেন্ট অফ দ্য সুপ্রিম কোর্ট, না এরকম জাজমেন্টে তো কিছুই বলা নেই। আচ্ছা, এই ফান্ডামেন্টাল ডিউটিসগুলো হচ্ছে অর্ডার ইস্যু বাই প্রেসিডেন্ট, না প্রেসিডেন্ট কোনো অর্ডার ইস্যু করার মাধ্যমে হয় না, ঠিক আছে। লেজিসলেশন অ্যাডপ্টেড বাই দ্য পার্লামেন্ট, না এরকমও না, এটা ওই অ্যামেন্ডমেন্ট দ্বারাই হবে, কারণ ফান্ডামেন্টাল ডিউটিস তো কনস্টিটিউশনে আছে। প্রথমে যখন ভারতের প্রথম 1950-এ যখন কনস্টিটিউশন লাগু করা হয়েছিল, সে সময় অবশ্য ছিল না, ঠিক আছে, কিন্তু অ্যামেন্ডমেন্টের দ্বারা ফার্স্ট এই যে 42 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 76-এ 10টা হচ্ছে ফান্ডামেন্টাল ডিউটিজ অ্যাড করা হয়েছিল, কিন্তু বর্তমান আছে কটা, 11টা। তাহলে 11তমটা কততে যোগ হয়েছিল, 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002, যেটা ওই রাইট মানে এডুকেশনাল ব্যাপারে বলা আছে, মানে এরকমই বলা আছে যে প্রত্যেক পিতামাতার কর্তব্য তার শিশুকে নেসেসারি শিক্ষা প্রদান করে, ঠিক আছে, এটা। আচ্ছা, এবার 24 নম্বর কোশ্চেন, দেয়ার ইজ এ পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট ইন ইন্ডিয়া, ঠিক আছে। এই যে পার্লামেন্টারি সিস্টেম অফ গভর্নমেন্ট আছে ইন্ডিয়াতে, সেটা কেন, মানে বিকজ, কারণ এটা বলা হয় কেন, কারণ লোকসভা ইজ ডিরেক্টলি ইলেক্টেড বাই দ্য পিপুল, লোকসভা ঠিকই আছে, কিন্তু এটার জন্য বলা হয় এরকম না, দ্য পার্লামেন্ট ক্যান অ্যামেন্ড কনস্টিটিউশন, ঠিক আছে, এটার জন্যও বলা হয় না, এটার জন্য বরং বলা হয় যে ভারতীয় সংবিধান হচ্ছে ফ্লেক্সিবল, এটা বলা হয়, কিন্তু এর জন্য যে একে পার্লামেন্টারি সিস্টেমের ফিচার্স হিসাবে বলা যাবে না। আচ্ছা, রাজ্যসভা ক্যান নট বি ডিজলভ, এটাও না, এটা কি হবে তাহলে, এই যে পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের এই যে সিস্টেম, তার হচ্ছে অন্যতম ফিচার্স একটা কি, দ্য কাউন্সিল অফ মিনিস্টার রেসপন্সিবল টু দ্য লোকসভা, কাউন্সিল অফ মিনিস্টাররা লোকসভার প্রতি উত্তরদায়ী থাকে, ঠিক আছে। এটা আবার বলা যায় যে এই যে মিনিস্টাররা পার্সোনালি কিন্তু রেসপন্সিবল থাকে প্রেসিডেন্টের কাছে, ঠিক আছে। আচ্ছা, 25 নম্বর কোশ্চেন কি বলেছে, দ্য প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ান ইউনিয়ন হ্যাজ দ্য সেম কনস্টিটিউশনাল অথরিটি অ্যাজ, প্রেসিডেন্ট অফ ইন্ডিয়ার সেম কনস্টিটিউশনাল অথরিটি আছে কার মতো, সেটা হচ্ছে ব্রিটিশ মোনার্কের মতো, ঠিক আছে। ব্রিটিশ মোনার্কও যেমন ইংল্যান্ডের হচ্ছে
হেড মানে বর্তমানে প্রধান, কিন্তু কোনো কাজকর্ম দেখেন না, সেরকমই ভারতীয় রাষ্ট্রপতিও ভারতের হচ্ছে ডি জুরি হেড। আচ্ছা, এই ক্ষেত্রে দুটো হয়, ডি জুরি হেড আর ডি ফ্যাক্টো হেড। ঠিক আছে, ডি জুরি হেড আর ডি ফ্যাক্টো হেড। ডি জুরি হেড মানে কি, এটা আইন অনুযায়ী ভারতীয় সংবিধান মানে ভারতের প্রধান হচ্ছে কে, রাষ্ট্রপতি, কিন্তু ফ্যাক্টো অনুযায়ী কে, আমাদের প্রধানমন্ত্রী হেড। ঠিক আছে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট দ্য ক্যারেক্টারিস্টিক অফ ফেডারেল স্টেট। ফেডারেল স্টেটের ক্ষেত্রে ইউনিক্যামেরালিজম, ফেডারেল স্টেটের ক্ষেত্রে ইউনিক্যামেরাল থাকবে না, এরকম কোনো কথা নেই, কারণ ইউএসএতেও দুটো ক্যামেরা আছে, হাউস অফ সেনেট আর হাউস অফ কমন্স বোধ হয়। আচ্ছা, ডিভিশন অফ পাওয়ার, হ্যাঁ ডিভিশন অফ পাওয়ার তো থাকবে। ঠিক আছে, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি, ফেডারেল স্টেটে হ্যাঁ ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি থাকে। ঠিক আছে, রিটেন কনস্টিটিউশন, হ্যাঁ মানে এর থাকে, ফেডারেল স্টেটগুলোতে রিটেন কনস্টিটিউশন থাকে, যেমন ইউএসএতে আছে। তাহলে কোনটা ফিচার্স নয়, সেটা হচ্ছে ইউনিক্যামেরালিজম। আচ্ছা, দ্য সোর্স অফ ইন্ডিয়ান সোভেরেনিটি লাইজ ইন। ঠিক আছে, এই যে ভারতের যে এই যে সোভেরেনিটি, সার্বভৌমত্ব কার উপরে আছে, প্রেসিডেন্টের উপরে না, প্রাইম মিনিস্টার, পিপুল অফ ইন্ডিয়া না, এই যে প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন, এই প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশনে বলা আছে না, সোভেরেনিটি, ইন্টিগ্রিটি, সেকুলার। ঠিক আছে, ঠিক আছে, সোভিরিয়ন, সেকুলার, সোশ্যালিস্ট, রিপাবলিক, এ সমস্ত বলা আছে। তাহলে এই যে ভারত যে হচ্ছে সোভেরেনিটি, সেটা কোথা থেকে আসছে, সেটা প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন থেকে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ডেসক্রাইব ইন্ডিয়া এজ এ সেকুলার স্টেট। আচ্ছা, এই সেকুলার কোথাও পার্টিকুলার হইতে বলা নেই, একমাত্র প্রিঅ্যাম্বল ছাড়া। ফান্ডামেন্টাল রাইটসে হচ্ছে রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান আছে, মানে যে কেউ যে কোনো রিলিজিয়ন হচ্ছে প্রফেস করতে পারবে, প্রোপাগেট করতে পারবে। ঠিক আছে, সেরকম করতে পারবে, তার জন্য কোনো নির্দিষ্ট অর্গানাইজেশন খুলতে পারবে, সেটা আর্টিকেল 26। ঠিক আছে, এই যেমন বিভিন্ন হচ্ছে এই যে মানে বিভিন্ন ধর্মীয় সংগঠন আছে, তাদের যে ইনকামগুলো, সেগুলো হচ্ছে ট্যাক্স ফ্রি থাকবে। ঠিক আছে, 28 সেরকমই বলা আছে, কোনো গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনে, সরকারি মানে গভর্নমেন্ট এডেড ইনস্টিটিউশনে কোনো পার্টিকুলার রিলিজনের হচ্ছে মাহাত্ম্য বর্ণনা করা যাবে না। ঠিক আছে, সেটা হচ্ছে, তাহলে সেকুলার স্টেটে সব থেকে কোনটা হচ্ছে ডেসক্রাইব করছে ভালো, সেটা হচ্ছে প্রিঅ্যাম্বল অফ দ্য কনস্টিটিউশন, সেখানে পার্টিকুলার ওয়েতে সেকুলার ওয়ার্ডটা অ্যাড করা হয়েছিল। কত, 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 76 দ্বারা। আচ্ছা, দ্য ফেডারেশন, ইন এ ফেডারেশন দ্য সোর্স অফ দ্য পাওয়ার, দ্য পাওয়ার ফর দ্য ইউনিট স্টেট ইজ। আচ্ছা, ইউনিট স্টেটগুলোর জন্য পাওয়ারটা কোথা থেকে আসে, সেটা আসে এই যে কনস্টিটিউশন থেকে। ঠিক আছে। আচ্ছা, এই যে ফেডারেল কোড, ঠিক আছে, এই ফেডারেল কোডটা কবে সেটা হয়েছিল, 1936-5 অ্যাক্ট অনুযায়ী। এই ফার্স্ট ফেডারেল কোডের হচ্ছে ফার্স্ট বিচারপতি কে ছিল, মরিস গিয়ার। ঠিক আছে, মরিস গিয়ার। অ্যাট দ্য টাইম অফ এনাক্টমেন্ট অফ দ্য কনস্টিটিউশন হুইচ ওয়ান অফ দ্য ফলোয়িং আইডিয়ালস ওয়াজ নট ইনক্লুডেড ইন দ্য হচ্ছে প্রিঅ্যাম্বল। ঠিক আছে, ওই ইনাক্টমেন্টের সময়, কনস্টিটিউশন যখন ইনাক্টমেন্ট হয়, এই যে আইডিয়ালগুলো ছিল কনস্টিটিউশনে, এগুলোর কোনটা ছিল না। ঠিক আছে, আমরা জানি কি 42 নম্বর আমাদের প্রিঅ্যাম্বল একবারই অ্যামেন্ড হয়েছে, সেটা 42 নম্বর অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা। সেখানে সোশ্যালিস্ট, সেকুলার আর ইন্টিগ্রিটি, এই তিনটা যোগ করা হয়েছে। তাহলে কি সোশ্যালিস্ট প্রথমে ছিল না, পরে যোগ করা হয়েছে, এটাই উত্তর। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ বেসিক ফিচার অফ দ্য কনস্টিটিউশন। ঠিক আছে, বেসিক ফিচার বলেছে, কোনটা না। ঠিক আছে, প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না, ভারতীয় সংবিধান তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট না, এটা হচ্ছে কাদের, ইউএসএর হচ্ছে প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ গভর্নমেন্ট, আমাদের তো পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। ভারত সরকার কোয়াসি ফেডারেল বা ফেডারাল গভর্নমেন্টও বলা যায়, ইন্ডিপেন্ডেন্ট জুডিশিয়ারি আমাদের আছে, কিন্তু প্রেসিডেন্সিয়াল গভর্নমেন্ট আমাদের নেই। অপশান এ তাহলে। 32, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ সাইলেন্ট ফিচার অফ দ্য কনস্টিটিউশন। এই যে সাইলেন্ট মানে কি, বিশেষ ফিচার মানে বিশেষ বৈশিষ্ট্য, আমাদের কনস্টিটিউশনের বিশেষ বৈশিষ্ট্য কি, সেটা এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট। এটা আমাদের আছে, আমাদের কনস্টিটিউশনে আছে, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের কথা বলা আছে, কিন্তু এটা তো আমাদের এক্সক্লুসিভ বা সাইলেন্ট ফিচার এরকম বলা যাবে না।
ঠিক আছে, আমাদের সাইলেন্ট ফিচার এই যে সোভিলিয়ন ডেমোক্রেটিক রিপাবলিক এগুলো আছে, আরও বিদেশের অন্যান্য দেশেও আছে, কিন্তু সাইলেন্ট ফিচার কোনটা? আর সাইলেন্ট ফিচারটা হচ্ছে নট বলেছে, সরি ভুল বললাম আমি, নট এ সাইলেন্ট ফিচার। ঠিক আছে, এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট এটা তো আমাদের আছে, তাহলে এটা কি আমাদের ফিচার্সের মধ্যে একটা পড়ছে। আমাদের কি সোভিলিয়ন ডেমোক্রেটিক রিপাবলিক এটাও আমাদের আছে। ঠিক আছে, তারপরে কন্ট্রাস্ট ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি এটাও আমাদের আছে। তাহলে আমাদের কি ফেডারেল পলিটি অ্যাকিং টু আমেরিকান কনস্টিটিউশন। ঠিক আছে, আমেরিকান কনস্টিটিউশনের মতো আমাদের ফেডারেল স্ট্রাকচার। আমেরিকান কনস্টিটিউশনে কি হয়, স্টেটগুলো প্রত্যেকটা স্টেট একটা স্পেশাল এগ্রিমেন্টের দ্বারা পুরো আমেরিকা দেশটার গঠন করেছে, কিন্তু যেটা ভারতের ক্ষেত্রে নয়। আচ্ছা 33, ইন এ পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট রিয়েল পাওয়ার অফ দ্য স্টেট আর ভেস্টেড ইন দ্য, মানে এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টের ক্ষেত্রে কোনো একটা স্টেটের মেন পাওয়ার কার হাতে থাকে? কাউন্সিল অফ মিনিস্টার হেডেড বাই দ্য প্রাইম মিনিস্টার। এর হাতে মানে প্রিন্সিপাল যে ক্ষমতাটা থাকে বা রিয়েল পাওয়ারটা থাকে। আর প্রেসিডেন্ট তো হচ্ছে আমাদের জুরি হেড, মানে নামে মাত্র হচ্ছে আমাদের হেড আর কি। আচ্ছা, রাইট টু ইকুয়ালিটি বিফোর ল, এটা তো আগেই বলেছিলাম, ইকুয়ালিটি বিফোর ল আর ইকুয়াল প্রোটেকশন ল। এটা কি আর্টিকেল 14। আর্টিকেল 14টা কোনটা? আর্টিকেল 14 হচ্ছে আমাদের, এক মিনিট, আর্টিকেল 14টা আমাদের সিভিল রাইটসের মধ্যে হচ্ছে, রাইট টু ইকুয়ালিটি এর মধ্যে পড়ছে। আচ্ছা, হোয়াট ইজ দ্য মিনিমাম পারমিসিবল এজ ফর এমপ্লয়মেন্ট ইন এ ফ্যাক্টরি? মিনিমাম পারমিসিবল এজ হচ্ছে কত? আর্টিকেল 14, আর্টিকেল 14 বলছি, সরি, 14 বছর বয়সের পর্যন্ত মিনিমাম। তার উপরের কাউকে হচ্ছে মানে ফ্যাক্টরি বা কোনো জায়গায় কাজ করানো যেতে পারে, কিন্তু 14 বছরের নিচে করানো যেতে পারে না। ঠিক আছে, আচ্ছা নেক্সট, হুইচ অফ দ্য ফলোয়িং, আচ্ছা আরও কয়েকটা আছে। এই যে বয়সের বললাম যখন, এই যে 18 বছর বয়স, আমাদের ভোট দানের বয়স কত? 18 বছর, কিন্তু প্রথমে 18 বছর ছিল না, 21 বছর ছিল। এটা চেঞ্জ হয়েছে কবে? 1989। ঠিক আছে, কত? 61st কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা তারকুন্ডে কমিটির রেকমেন্ডেশনে এই 18 বছর করা হয়েছিল, 21 থেকে 18 করা হয়েছিল। হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ফান্ডামেন্টাল রাইট? রাইট টু স্ট্রাইক, না, এই যে স্ট্রাইক করার রাইট কাউকে ভারত সরকার দেয়। ঠিক আছে, সুতরাং এটা ফান্ডামেন্টাল রাইটস নয়। ঠিক আছে, রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন, এটা তো হচ্ছে নয়। রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন কত? 23 আর 24। ঠিক আছে, এটা তো হচ্ছে হবে না। আচ্ছা, রাইট টু ইকুয়ালিটি, ইকুয়ালিটি মানে এই যে 14 থেকে 18, সেটা হচ্ছে রাইট টু ইকুয়ালিটি। তাহলে কোনটা হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসের ফিচার্স নয়? সেটাই যে, না, রাইট টু ফ্রিডম অফ রিলিজিয়ান এটাও তো হবে। তাহলে এই যে হবে রাইট টু স্ট্রাইক, এটার কোনো তো ব্যাখ্যা নেই। আমাদের যে স্ট্রাইক করার ক্ষমতা দেওয়া হয়েছে সবাইকে, এরকম তো ব্যাপার নেই। তো তাহলে রাইট টু স্ট্রাইক হচ্ছে ফান্ডামেন্টাল রাইটস নয়। আচ্ছা, প্রভিশন অফ ডিসক্রিমিনেশন অন গ্রাউন্ড অফ রিলিজিয়ান, আর্টিকেল 15 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ইজ এ ফান্ডামেন্টাল রাইটস ক্লাসিফিকেবল আন্ডার। ঠিক আছে, এই যে ডিসক্রিমিনেশনের ব্যাপারগুলো করা হয়েছে, ঠিক আছে, এগুলোকে কিসের আন্ডারে ক্লাসিফাই করা হয়? সেটা হচ্ছে রাইট এগেন্স্ট এক্সপ্লয়টেশন। ঠিক আছে, আচ্ছা, রেস্ট্রিকশন ক্যান নট বি প্লেসড অন দ্য ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেন। ঠিক আছে, ফান্ডামেন্টাল রাইটস অফ দ্য সিটিজেনের হচ্ছে রেস্ট্রিকশন ক্যান নট বি প্লেসড, কোন কোন ক্ষেত্রে কোনো রেস্ট্রিকশন করা যাবে না? সেটা হচ্ছে কি, রাইট অফ ইন্টারেস্ট অফ সিকিউরিটি অফ দ্য স্টেট অ্যান্ড পাবলিক অর্ডার। হ্যাঁ, পাবলিক অর্ডার, সিকিউরিটি অফ স্টেট, ইন্টারনাল ইন্টিগ্রিটি হচ্ছে সিকিউরিটি থ্রেট, তারপর ইন্টারনাল আর এক্সটার্নাল সিকিউরিটি থ্রেট, এছাড়াও হচ্ছে পাবলিক অর্ডার মেনটেন করা, মোরালিটি মেনটেন করা, এছাড়াও হেলথ ইস্যু, এসব সমস্ত ক্ষেত্রে হচ্ছে কী হয়, ফান্ডামেন্টাল রাইটসটাকে হচ্ছে রেস্ট্রিক্ট করা যায়। কিন্তু কোন ক্ষেত্রে করা যায় না? সেটা হচ্ছে এই ইন্টারেস্ট অফ দ্য রুলিং পার্টি। ঠিক আছে, রুলিং পার্টির ইন্টারেস্টে কোনো হচ্ছে ফান্ডামেন্টাল রাইটসকে হচ্ছে করা যাবে না, মানে বন্ধ করে দেওয়া যাবে।
তারপর কী বলেছে 40, দ্য টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল ডিউটিস মেনশন ইন দ্য কনস্টিটিউশন। বর্তমানে হচ্ছে টোটাল হচ্ছে 11টা ফান্ডামেন্টাল ডিউটিস আছে, ঠিক আছে। আচ্ছা, তার টোটাল নাম্বার অফ ফান্ডামেন্টাল রাইটস মেনশন ইন দ্য কনস্টিটিউশন, ঠিক আছে। কতগুলো ফান্ডামেন্টাল রাইটস বলছে, ফান্ডামেন্টাল ডিউটিস বলা আছে, সেটা হচ্ছে 11টা, ঠিক আছে। প্রথমে হচ্ছে 10টা ছিল, ঠিক আছে, প্রথমে 10টা ছিল, তারপরে হচ্ছে প্রথমে 10টা ছিল মানে কি, এটা হচ্ছে 42 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যোগ করা হয়েছে। তারপরে 11 নম্বরটা যোগ করা হয়েছে 86 অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 2002। ফান্ডামেন্টাল ডিউটিজ আর ইনকর্পোরেট ইন দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন কবে, সেটা হচ্ছে 1976। এটাই হচ্ছে 42 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট দ্বারা যোগ করা হয়েছিল। 1971 কী করা হয়েছিল, 1971 ইন্ডিয়া পাকিস্তান ওয়ার হয়েছিল, তাতে বাংলাদেশ হচ্ছে নতুন রাজ্য হিসাবে স্বীকৃতি পেয়েছিল। 1975 কি 20 পয়েন্ট প্রোগ্রাম চালু হয়েছিল 1975-এ, ঠিক আছে, 20 পয়েন্ট প্রোগ্রাম চালু হয়েছিল। Which of the following state government has prohibited the use of word horizon, replaced it with the অনুসূচিত জাতি? এইটা বলার বদলে হরিজনকে হরিজন বলার বদলে অচ্ছুত জাতি হিসাবে তার অফিসিয়াল ওয়ার্কে করেছে, ইনক্লুড করেছে। কর্ণাটক না করেনি, কর্ণাটক, রাজস্থানও করেনি, জম্মু কাশ্মীরও করেনি, ইউপিও করেনি, এটা তাহলে নান অবিবাহী হিসাবে। আচ্ছা, হুইচ অফ দ্য ফলোইং ডিপি ইজ দ্য কনস্টিটিউশন সাইলেন্ট? কোন ডাইরেক্টিভ প্রিন্সিপালের ব্যাপারে কনস্টিটিউশনাল সাইলেন্ট? সেটা হচ্ছে ফ্রি লিগাল এড টু দ্য পোর। হ্যাঁ আছে, ফ্রি লিগাল এড টু দ্য পোর। অ্যাডাল্ট এডুকেশন, ঠিক আছে, অ্যাডাল্ট এডুকেশনের ব্যাপারে কিন্তু কোনো ডিপিএসপি বলা নেই, ঠিক আছে। অ্যাকচুয়ালি ডিপিএসপিতে একটা আছে 6 থেকে 14 বছরের বাচ্চার আর্লি এডুকেশন, নিউট্রিশন এগুলো মেনটেন করার ক্ষেত্রে, ঠিক আছে। আচ্ছা, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, এটাও একটা ডিপিএসপি, ঠিক আছে। এনি ডিসপিউট, এটা বোধহয় আর্টিকেল 39-এ আছে, ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক, 39-এর ডি, ঠিক আছে, 39-এর ডিতে আছে এই যে ইকুয়াল পে ফর ইকুয়াল ওয়ার্ক। আচ্ছা, তারপরে ইন দ্য আচ্ছা, এনি ডিসপিউট রিগার্ডিং দ্য ভায়োলেশন অফ ফান্ডামেন্টাল রাইটস ক্যান বি প্রেজেন্ট, ঠিক আছে। কোনো ক্ষেত্রে যদি ফান্ডামেন্টাল রাইটস ভায়োলেট হয় সেক্ষেত্রে মানে সেটা কার কাছে প্রেজেন্ট করা যাবে? সুপ্রিম কোর্ট অনলি না, সুপ্রিম কোর্ট তো আর্টিকেল 32 অনুযায়ী করে, হাইকোর্ট হচ্ছে আর্টিকেল 226 অনুযায়ী করে। তাহলে হাইকোর্ট অনলিও হবে না, সুপ্রিম কোর্ট হবে না, এই যে আইদার হাইকোর্ট অর সুপ্রিম কোর্ট। আচ্ছা, 45-এর দাগের কোশ্চেন কী বলছে, ডাইরেক্টিভ প্রিন্সিপাল ইন ইনিশিয়েশন আর ড্রন অন দ্য লাইন অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন। আচ্ছা, ডাইরেক্ট প্রিন্সিপালটা কোথা থেকে নেওয়া হয়েছে বলে হয়েছে আর কি, এটা হচ্ছে আইরিশ কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। আচ্ছা, আমেরিকা থেকেও অনেক কিছু নেওয়া হয়েছে, যেমন আমেরিকা থেকে নেওয়া হয়েছে প্রিঅ্যাম্বল, এই যে রাষ্ট্রপতি, ভাইস প্রেসিডেন্ট, এদের ইমপিচমেন্ট প্রসিডিওর, তারপরে এই সুপ্রিম কোর্ট, হাইকোর্টের বিচারপতিদের নিয়োগ, এগুলো হচ্ছে আমেরিকান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে। তারপরে কানাডিয়ান কনস্টিটিউশন থেকে নেওয়া হয়েছে রেসিডুয়ারি পাওয়ার। তারপরে রাজ্যসভার বডি হচ্ছে, রাজ্যসভার ক্ষেত্রে হচ্ছে মেম্বার হচ্ছে নমিনেশন করা, এগুলো হচ্ছে কানাডিয়ান থেকে এসছে। আচ্ছা, একটা কোশ্চেন দেয়, ইন্ডিয়ান সিটিজেনশিপ কী টাইপের? কানাডিয়ান মডেলে তৈরি ইন্ডিয়ান সিটিজেনশিপ, ঠিক আছে। ফ্রেঞ্চ, এই ফ্রেঞ্চ থেকে তো হচ্ছে নেওয়া হয়েছে জিএসটি, ঠিক আছে। আচ্ছা, আইরিশ কনস্টিটিউশন হচ্ছে ডিপিএসপি নেওয়া হয়েছে আইরিশ কনস্টিটিউশন থেকে, ঠিক আছে। এছাড়াও হচ্ছে রাষ্ট্রপতির নির্বাচনের মেম্বার অ্যালোকেশনও করা হয় আইরিশ কনস্টিটিউশন থেকে। আর এবার 46-এ টাকা কোশ্চেন কী বলেছে, রাইট টু প্রপার্টি ইজ এ লিগ্যাল রাইট। হ্যাঁ, এটা লিগ্যাল রাইট বলা যেতে পারে, ফান্ডামেন্টাল রাইটস না। আর্টিকেল, এটা তো হচ্ছে ওই 44 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্টে এর থেকে বের করে দেওয়া হলো না, তো তবে থেকে ফান্ডামেন্টাল রাইটস হিসাবে ইন্টারপ্রেট করা হয় না। আচ্ছা, ফ্রি লিগালে ফ্রি রাইট না, ফ্রি রাইটও না, ইউনিভার্সাল রাইট না, তাহলে কি রাইট টু প্রপার্টি একটা লিগ্যাল রাইট।
আচ্ছা, নেক্সট কোশ্চেন, এভরি পারসন হু ইজ অ্যারেস্টেড অর ডিটেন্ড ইজ রিকোয়ার্ড টু প্রডিউস বিফোর দ্য নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেট উইদিন দ্য পিরিয়ড অফ, কত, এটা হচ্ছে 24 ঘন্টার মধ্যে, 24 ঘন্টার মধ্যে ইনক্লুডিং দ্য টাইম নেসেসারি অফ দ্য জার্নি, 24 ঘন্টার মধ্যে নিয়ারেস্ট ম্যাজিস্ট্রেটের সামনে উপস্থিত করতে হবে। আচ্ছা, 48, if the person is refused freedom of movement it means denial of, যদি কেউ হচ্ছে ফ্রিডম অফ মুভমেন্টকে হচ্ছে রিফিউজ করে, তাহলে এটা কি ডিনাই করা হচ্ছে, সেটা হচ্ছে ডিনাই করা হচ্ছে সিভিল লিবার্টি, ইকোনমিক লিবার্টি, ন্যাশনাল লিবার্টি না পলিটিক্যাল লিবার্টি, সেটা হচ্ছে সিভিল লিবার্টি। ঠিক আছে, সিভিল লিবার্টিকে ডিনাই করা হচ্ছে। Which of the following fundamental rights has been described by Dr. B.R. Ambedkar, heart and soul of the Constitution? হার্ট অ্যান্ড সোল অফ দ্য কনস্টিটিউশন কাকে বলেছিলেন ডক্টর বি আর আম্বেদকর, সেটা হচ্ছে এই যে কনস্টিটিউশনাল রেমেডিসগুলোকে। ঠিক আছে, আর্টিকেল 32 অনুযায়ী। আচ্ছা, তারপরে ফান্ডামেন্টাল 50 দাগের কোশ্চেন বা আজকের লাস্ট কোশ্চেন, সেটা কি, ফান্ডামেন্টাল ফ্রিডমস আন্ডার আর্টিকেল 19 আর সাসপেন্ডেড ডিউরিং দ্য ইমার্জেন্সি অফ। ঠিক আছে, কীরকম ইমার্জেন্সির ক্ষেত্রে ফান্ডামেন্টাল ফ্রিডমগুলো হচ্ছে সাসপেন্ড করা হবে, ওয়ার অ্যান্ড এক্সটার্নাল অ্যাগ্রেশন, হ্যাঁ এ দুটা ক্ষেত্রেই হবে। আচ্ছা, আর একটা ছিল এই যে ইমার্জেন্সি যে ডিক্লেয়ার করা যায়, ঠিক আছে, সেটা কটা হচ্ছে বেসিসে, 3টা বেসিসে, একটা হচ্ছে ওয়ার, সেকেন্ড হচ্ছে এক্সটার্নাল অ্যাগ্রেশন, আর একটা হচ্ছে ইন্টারনাল ডিস্টারবেন্স ছিল, যেটাকে ইন্টারনাল ডিস্টারবেন্সকে বাদ দিয়ে আর্মড রেভিলিয়ন করা হয়েছে। সেটা কবে করা হয়েছে, 44 নম্বর কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 দ্বারা। থ্যাংক ইউ।